7 রাত 8 দিন এমন এক দেশে যেখানকার রং, গন্ধ, সংস্কৃতি সবকিছুই সম্পূর্ণ আলাদা। আমাদের সব পরিস্থিতি বিবেচনায় এই সময় এই দেশে যাওয়াটা নিজেদের কাছেই একসময় পাগলামি মনে হয়েছিল। কিন্তু ছোটবেলা থেকেই এই দেশের নামটা কানে আসলে ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত রোমাঞ্চ জেগে উঠত। সেই অজানাকে চেনার তীব্র টানেই এবার আমরা পা রাখতে চলেছি ট্রপিক্যাল সৌন্দর্যের রঙিন ক্যানভাস, থাইল্যান্ড। কোনো ট্যুর অপারেটর নয়, কোনো প্যাকেজ ট্যুর নয়, একদম নিজেদের বানানো প্ল্যানে। পথে পথে যা বাধা এসেছে, যা শিখেছি, আগুন পানি পেরিয়ে যা বাস্তবতা বুঝেছি, আর যা যা আমাদের অবাক করেছে, সবটুকুই তুলে ধরার চেষ্টা করব একদম অকৃত্রিমভাবে। এটাই আমাদের থাইল্যান্ড ব্লগ সিরিজ। আট দিন 7 রাত। প্রথমে ঢাকা থেকে ব্যাংকক, তারপর আন্দামানের মুক্তাখ্যাত সুন্দর শহর ফুকেট। সেখান থেকে আন্দামান সাগর পাড়ি দিয়ে স্বর্গের মতন সুন্দর দ্বীপ ফিফি আইল্যান্ড। আবারও সাগর পাড়ি দিয়ে শান্ত ও অপরূপ শহর ক্রাবি। আর একদম শেষে ব্যাংকক হয়ে ঢাকা ফিরে এলাম। এটাই ছিল আমাদের থাইল্যান্ড ট্যুরের পুরো আইটিনারি। আপনার যদি থাইল্যান্ড ভ্রমণের কোনো পরিকল্পনা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই পুরো জার্নিতে আমরা যা শিখেছি, যে ভুলগুলো করেছি আর যে সিক্রেটগুলো আবিষ্কার করেছি, সেই সব টিপস, ট্রিক্স আর অভিজ্ঞতাগুলো জানলে আপনার ট্রিপে সময়, খরচ, পরিশ্রম আর ভোগান্তি এই চারটাই অনেকটা কমে আসবে। তাই সাথেই থাকুন। আমরা সকাল সকাল আমাদের বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ফ্লাইটের সময় 11:15, কিন্তু বোর্ডিং, চেক ইন এবং অন্যান্য প্রক্রিয়া বিবেচনা করে কমপক্ষে 3 ঘন্টা আগে পৌঁছানোই নিরাপদ। তাই আমরা সকাল সকালই বের হয়ে পড়েছি। রাস্তায় গাড়ির চাকা পাংচার হয়ে একটা হালকা সমস্যা অবশ্য হয়েছিল, তবে সেটাও দ্রুত সমাধান হয়ে গিয়েছে এবং আমরা সময় মতোই এয়ারপোর্টে পৌঁছালাম। আমাদের ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা টার্মিনাল 2 এর ডিপার্চার লাউঞ্জে গিয়ে প্রথমে আমাদের চেক ইন লাগেজ জমা দিলাম এবং বোর্ডিং পাস সংগ্রহ করলাম। এরপর চলে গেলাম ইমিগ্রেশন করতে। থাইল্যান্ড ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া সাধারণত খুব বেশি জটিল নয়। সব কিছু ঠিকঠাক থাকলে সহজেই ক্লিয়ার হওয়া যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের লাউঞ্জের দিকে রওনা দিলাম। আমার একটা ইবিএল ক্রেডিট কার্ড আছে, এই উসিলায় প্রথমেই আমরা চলে গেলাম 2য় তলায় অবস্থিত ইবিএল এর স্কাই লাউঞ্জে। এখানে বুফে সাজানো থাকে নানান রকম মুখরোচক খাবার দিয়ে, যাতে মন ভরে উদরপূর্তি করা যায়। কিন্তু আজ আমরা রোজা থাকার কারণে কিছুই খেতে পারবো না। খাবার খেতে না পারলেও দেখতে তো আর কোনো সমস্যা নেই। তাই আমরা ঘুরে ঘুরে দেখলাম লাউঞ্জে কি কি সুবিধা আছে। মুখরোচক নানান নাস্তার আইটেম ছাড়াও এখানে রয়েছে বসে বসে পেপার ম্যাগাজিন পড়া, টিভি দেখা, এভাবে সময় কাটানোর সুব্যবস্থা। আমার বউয়ের আবার আছে এমটিভি ক্রেডিট কার্ড, তাই আমরা ঠিক করলাম হাতে সময় যেহেতু আছে, ওর কার্ডটা দিয়ে এমটিভির লাউঞ্জটা কেমন সেটা ঘুরে দেখি। এখানেও দেখা গেল হরেক রকমের নাস্তার আইটেমের বুফে সাজানো, কিন্তু আমরা রোজা থাকার কারণে এখানেও কিছু খেতে পারিনি।
শুধু আমাদের বাচ্চাকে নানান জাতের আইটেম তুলে দিয়েছি। সে মোটামুটি আনন্দের সাথে সব খাবার খেয়ে দেখল। এভাবেই আমরা লাউঞ্জের পরিবেশ ও সুবিধাগুলো উপভোগ করতে লাগলাম। তারপর সময় কাটানোর জন্য বাইরের ডিউটি ফ্রি শপগুলোতে ঘোরাঘুরি করলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে একসময় ফ্লাইটের সময় হয়ে গেল। তাই এবার আমরা এগিয়ে চললাম বোর্ডিং গেটের দিকে। আমাদের গেট নাম্বার ছিল C6। স্বচ্ছ কাচের দেয়ালের বাইরে বিমানের ওঠানামার দৃশ্য দেখে রাওনাফ একদম এক্সাইটেড। আমাদেরকে বিমানের এয়ারপোর্ট বাসে করে প্লেনের কাছে পৌঁছে দেওয়া হলো। আজ আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের এই উড়োজাহাজে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছি। বিমানে উঠেই একটা জিনিস একটু অদ্ভুত লাগলো। এসিটা মনে হলো ঠিকঠাকভাবে কাজ করছে না। ভেতরে ঢুকেই গরমটা বেশ টের পাওয়া যাচ্ছিল, এমনকি কিছুক্ষণ পর একটু ঘেমে ঘেমেও যাচ্ছিলাম। তবে টেক অফের আগ পর্যন্ত একটু অস্বস্তি লাগলেও বিমান আকাশে ওঠার কিছুক্ষণ পর ধীরে ধীরে কেবিনটা ঠান্ডা হতে শুরু করলো, আর তার সাথে সেই অস্বস্তিটাও মিলিয়ে গেল। এরপর শুরু হলো আরাম করে বসে আকাশপথে নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার গল্প। এই থাইল্যান্ড সিরিজে আমি চেষ্টা করব আমাদের ট্যুরের সব বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে। সেই সাথে আমার ক্যামেরা লেন্সে যা কিছু ধরা পড়েছে সেগুলো এমনভাবে তুলে ধরার চেষ্টা করব যেন আপনাদের মনে হয় আপনারাও আমাদের সাথে এই যাত্রায় সরাসরি উপস্থিত আছেন। বিমান আকাশে ডানা মেলতেই আমাদের উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেল। একটু পর বিমানের পেছনের দিকে গেলাম টয়লেট করতে। সেখানে গিয়ে দেখি কেবিন ক্রুরা আমাদের জন্য লাঞ্চ রেডি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য 3 জনের লাঞ্চ এসেছে। লাঞ্চের সাথে ডেজার্টও ছিল, আর আলাদা প্যাকেটে লবণ, মরিচ, টুথপিক এইসব দেওয়া ছিল। আকাশের বুক জুড়ে সাদা মেঘের ভেলা ভেসে চলেছে, কখনো পাহাড়ের মতন উঁচু, কখনো মনে হয় তুলোর মতো নরম ও হালকা। এই নীরব অসীম আকাশে বসে মনে হচ্ছিল আমরা সত্যি কত ছোট, আর এই মহাবিশ্ব কত বিশাল, কত বিস্তৃত। মাঝে মাঝে আমরা ভূমি থেকে আকাশের দিকে তাকিয়ে এই অনুভূতিটুকু পাই, কিন্তু এতটা উপরে বসে সেই অনুভূতিটা যেন আরও গভীর, আরও তীব্রভাবে হৃদয়কে নাড়া দিচ্ছিল। জানালার কাচের ওপারে ভেসে চলা মেঘগুলো যেন সেই নীরব সত্যটাই আবার মনে করিয়ে দিচ্ছিল। মনে মনে শুধু বলছিলাম, হে আল্লাহ, তোমার প্রতি কৃতজ্ঞতা। এই আকাশ, এই মেঘ, এই শূন্যতার সবই তোমার সৃষ্টি। আর এর মাঝে দাঁড়িয়ে আমরা যে সৌন্দর্যটুকু অনুভব করতে পারছি সেটাও শুধু তোমারই মহিমা। প্রায় 2 ঘন্টা বিমান ভ্রমণ করে আমরা পৌঁছে গেলাম ব্যাংককের আকাশে। উপর থেকে দেখলাম সূর্যের আলোয় চকচক করছে চাও ফ্রায়া নদী। একটা রূপালী ফিতা শহরটাকে 2 ভাগ করে বয়ে যাচ্ছে। উপরে থেকে ব্যাংকক এমনই, একদিকে ঘন সবুজ, অন্যদিকে সাজানো গোছানো শহরের অসংখ্য বিল্ডিং। লম্বা লম্বা হাইওয়েগুলো ছোট ছোট রেখার মতন দেখায়। আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর আমাদের প্লেনটা ধীরে ধীরে নেমে আসছে ব্যাংককের দিকে। অবশেষে আমরা নেমে পড়লাম ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে, যা থাইল্যান্ডের সবচেয়ে বড় ও ব্যস্ত এয়ারপোর্টগুলোর একটি। প্লেন থেকে নেমেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এই এয়ারপোর্টের বিশালতা আর আধুনিক ডিজাইন।
চারপাশে কাচের দেয়াল আর লম্বা লম্বা আকাশ ছোঁয়া স্টিল স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল ভবিষ্যতের কোনো সিটিতে আমরা ঢুকে পড়েছি। এখানে সবকিছুই খুব সাজানো গোছানো, ইমিগ্রেশন কাউন্টার, ব্যাগেজ কারাউজেল, সাইনবোর্ড সবই ক্লিয়ার এবং সহজবোধ্য, তাই প্রথমবার এলেও ভুল হওয়ার সুযোগ কম। আর এখানকার কর্মীরাও খুব সহযোগিতাপূর্ণ, হাসি মুখে সবকিছু গাইড করে দেয়। এয়ারপোর্টের ভিতরটা এত বড় যে হাঁটতে হাঁটতে মনে হবে এক একটা টার্মিনাল যেন আলাদা এক একটা শহর। আর পরিচ্ছন্নতার ব্যাপারে তারা এতটাই সচেতন যে মেঝেতে নিজের ছায়াও দেখা যায়। ইমিগ্রেশন পার হওয়ার পর আমাদের প্রথম কাজ হলো টাকা ভাঙানো এবং সিম কার্ড কেনা। মার্চ 2026-এ থাইল্যান্ড ভ্রমণের সময় আমরা দেখেছিলাম $1 সমান ছিল প্রায় 30 থাই বাথের মতন। আর বাংলাদেশি টাকায় হিসাব করলে 1 থাই বাথ দাঁড়াতো প্রায় 3 টাকা 92 পয়সা, মানে মোটামুটি 4 টাকা ধরেই আমরা সবকিছু ক্যালকুলেট করতাম। মানি এক্সচেঞ্জ করা শেষ। এবারের কাজ হলো সিম কার্ড নেয়া। থাইল্যান্ডে নেমেই সুবিধা মতো সিম কিনে ফেলাই ভালো, কারণ ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ বা ট্রাভেল অ্যাপ কোনোটাই ব্যবহার করা যাবে না। সুতরাং সিম কেনার পর আমরা পুরো ট্রিপ সহজে নেভিগেট করতে পারবো। থাইল্যান্ডের বেশ কিছু মোবাইল অপারেটর আছে, AIS, DTAC, ট্রুমুভ, এই সবগুলোরই আলাদা আলাদা ট্যুরিস্ট প্যাকেজ থাকে। আমরা নিয়েছিলাম AIS অপারেটরের সিম। 25 GB ইন্টারনেট আর আনলিমিটেড লোকাল কল সহ যে ট্যুরিস্ট প্যাকেজটা আছে সেটাই কিনলাম। এর দাম পড়েছিল 350 বাথ, যা বাংলা টাকায় প্রায় 1200 টাকার মতন। এসব সিম কাউন্টার থেকে কিনলেই সাথে সাথে সিম অ্যাক্টিভেট করে দেয় আর ফোনে নেট কাজ করা শুরু হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই। খুবই ঝামেলামুক্ত প্রক্রিয়া। এখন আমাদের হোটেলে যেতে হবে। আমাদের প্ল্যান অনুসারে আমরা আগামীকাল খুব ভোরে ফ্লাইটে ফুকেট যাব, তাই এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল আমরা আগে থেকেই বুকিং করে এসেছি। আমাদের হোটেল থেকে গাড়ি এসে এয়ারপোর্ট থেকে আমাদের পিক করে নিয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমাদের হোটেলের কোনো কনসার্ন পার্সনকে দেখতে পেলাম না। শেষে তাদেরকে ফোন করে জানতে পারলাম তাদের শাটল সার্ভিসের জন্য 300 বাথ করে পেমেন্ট করতে হবে। তাই এত ঝামেলায় না গিয়ে ঠিক করলাম নিজেদের অ্যারেঞ্জমেন্টেই আমরা হোটেলে যাব। আমাদের দেশের পাঠাও বা উবারের মতন থাইল্যান্ডের গাড়ি চলাচল ট্রান্সপোর্টের একটি অ্যাপসের নাম গ্র্যাব অ্যাপ, আরও আছে বোল্ট নামের একটা অ্যাপ। এগুলো নিয়ে পরে কথা বলছি। কিছু টাকা কম ভাড়া পাওয়া যাবে এই আশায় আমরা এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিস করেই হোটেলে যাব ঠিক করলাম। এখানে ট্যাক্সি স্ট্যান্ডে যেতে আন্ডারগ্রাউন্ডে নেমে যেতে হয়। প্রথমে যে ট্যাক্সি কাউন্টারে গেলাম সেটা হলো VIP ইলেকট্রিক ট্যাক্সি। এগুলোর ভাড়া একটু বেশি পড়ে, তাই আমরা শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য আর একটু কম খরচে যাওয়া যাবে এমন একটা ট্যাক্সি কাউন্টার খুঁজে বের করলাম। কাউন্টার থেকে টিকিট কেটে সুফিয়া নামের এই মহিলা ড্রাইভারের গাড়িতে উঠে বসলাম। সুফিয়া অনেক ভালো ইংরেজি পারে এবং সেই সাথে ছিল অনেক আন্তরিক। সে আমাদের নানান রাস্তাঘাট দেখাতে দেখাতে এবং বিভিন্ন টিপস দিতে দিতে সরাসরি পৌঁছে দিল আমাদের হোটেলে। প্রথম দিন আমরা থাকার জন্য ঠিক করেছিলাম লাট ক্রাবাং এলাকাতে অবস্থিত প্যারাগন ইন নামের এই সুন্দর হোটেলটি। হোটেলে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এর শান্ত পরিবেশ। বড় বড় গাছপালা, ছোট বাগান, পরিপাটি ডাইনিং এরিয়া আর খোলা আকাশের নিচে সুন্দর একটা সুইমিং পুল। আর কি চাই? সব মিলিয়ে জায়গাটার একটা রিসোর্ট টাইপ ফিল আছে। শহরের ভিড় থেকে দূরে এমন প্রশান্ত পরিবেশ পেয়ে মনে হলো হ্যাঁ, এক রাত থাকার জন্য ঠিক জায়গায় বেছে নিয়েছি। হোটেলটি বিমানবন্দর থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ট্যাক্সি বা গাড়ি দূরত্বে অবস্থিত। যেহেতু আগামীকাল সকাল 7:50-এর ফ্লাইটে আমাদের ব্যাংকক থেকে ফুকেট যেতে হবে, তাই আমরা সচেতনভাবেই এয়ারপোর্টের কাছাকাছি এই হোটেলটি বেছে নিয়েছি। শর্টকাটে আমাদের রুম ট্যুরটিও দিয়ে দিই। রুমের এক পাশে ছিল একটি বড় টেবিল, একটি মিনি ফ্রিজ, লকার বাক্স, একটি সুন্দর সোফা আর আরামদায়ক একটি খাট। আর ছিল বড় একটি আয়না আর রুমের সাথে অ্যাটাচড একটি মডার্ন বাথরুম।
এক রাত থাকার জন্য আরামদায়ক ও সুন্দর একটি রুম পেয়ে আমরা সত্যিই খুশি হয়েছি। রুমের ভাড়া পড়েছিল 900 থাই বাত, যা বাংলাদেশি টাকায় প্রায় 3500 টাকার মতন। রুমে ব্যাগ রেখে আমরা আর দেরি না করে সরাসরি নেমে গেলাম সুইমিং পুলে। সাঁতার কাটতে কাটতে মনে হচ্ছিল 3500 টাকায় এই হোটেলটা খারাপ না। আর ভ্রমণের প্রথম দিনটা এমন আরামদায়কভাবে শুরু হওয়ায় মনটাও ভালো হয়ে গেল। সন্ধ্যার পর সুইমিং পুলের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসা পর্যটকদের সাথে গল্প করে সময় কাটাচ্ছিলাম। এখানের বেশিরভাগ পর্যটকই ইউরোপিয়ান দেশগুলোর। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে মেশার সুযোগ, তাদের আচার আচরণ, লাইফস্টাইল সম্পর্কে জানার সুযোগ, এগুলোর জন্য হলেও আমাদের সবার ট্রাভেল করা উচিত। তবে আজকে বেশি রাত করা যাবে না। খুব সকালে ঘুম থেকে উঠে সময় মতন এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে হবে। কারণ ঘুম থেকে সময় মতো না উঠতে পারলে বা ফ্লাইট মিস করলে আমাদের পুরো ট্যুরের সব প্ল্যানিংটাই লণ্ডভণ্ড হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে ডিনার করে নিলাম। তবে ডিনারে বসেই থাইল্যান্ডে এসে প্রথম ধাক্কাটা খেলাম। আমাদের অবশ্যই হালাল খাবার খেতে হবে। চিংড়ি মাছের স্পেশাল থাই প্যাড নুডলস আর 1 হাঁটু পানি দেওয়া পান্তা ভাতের মতন টেস্টের এই রাইসের দাম পড়েছিল 500 থাই বাত, মানে প্রায় 2000 টাকা। এইখান থেকেই শুরু। পুরো থাইল্যান্ড ট্রিপেই এই খাবার নিয়ে আমাদের মোটামুটি ভালোই ভোগান্তি হয়েছে। খাবার অনেক মজা, কিন্তু কেন জানি খেয়ে কোনো শান্তি পাই না। দামও অত্যাধিক মনে হয়েছে। তবে কম খরচে মোটামুটি রিজনেবল প্রাইজের হালাল খাবার খাওয়ার টেকনিকও আমরা খুব দ্রুতই শিখে গিয়েছিলাম। সামনের পর্বগুলোতে এইসব খুঁটিনাটি বিষয় জানানোর পাশাপাশি আমরা ঘুরে দেখব ফুকেট, ফিফি আইল্যান্ড, ক্রাবি সহ নানান জায়গা। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।